আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির শর্ত সাপেক্ষে সোমবার রাত ৮টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস, জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা। শক্তি নয় উদারতা দেখে মানুষের মন জয় করা আহ্বান তারেক রহমানের। নানা আয়োজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল বিএনপি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটি নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ। জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি ২১ অক্টোবর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। কমপ্লিট শাটডাউন কর্মসূচির শর্ত সাপেক্ষে সোমবার রাত ৮টা পর্যন্ত স্থগিত করেছেন আন্দোলনকারীরা চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা জোরদার করায় এরই মধ্যে চালু হয়েছে জরুরি সেবা। অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা না হলে পুনরায় এই সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী ৭ দিন বন্ধ থাকবে বহির্বিভাগের চিকিৎসা সেবা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রোববার সকাল থেকে অনেক মুমূর্ষু রোগী সেবা পাননি। দাঁড়ে দাঁড়ে ঘুরেও ভর্তি হতে পারেননি হাসপাতালে। এদের মধ্যে বন্যায় অসুস্থরাও আছেন। সুনামগঞ্জ থেকে আইছি আমরা ভর্তি ডাক্তার ওনে আইয়া আমরা 2টা হসপিটাল গেছি, মিরপুর থেকে আইছি করি ওনে আমরা কোনো ডাক্তারই পাই না। আইসি 1টা বাজে আইসে কিন্তু এই রুগী এই যে মাথা সন্ত্রাসীরা কোপাই দিছে, এনরাই কে গেছে বাসায় পাঠাইছিল, ফিরে আবার মুন্সিগঞ্জ গেছি, এন থেকে বলছে যে ফিরে মেডিকেলে আসতে। চিকিৎসকরা 4 দফা দাবিতে আন্দোলন শুরু করলে ভেঙে পড়ে চিকিৎসা সেবা। সংকট নিরসনে তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, আন্দোলনকারীদের দাবিগুলো যুক্তিসম্মত। সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে, এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আন্দোলনকারীরা তাদের সব দাবি পূরণে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না, শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যা 7:30টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের উপস্থিতিতে চালু হয় জরুরি বিভাগের চিকিৎসা। প্রায় 10 ঘন্টা অপেক্ষার পর টিকিট কাটতে পারেন রোগীরা। যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষক সহ 3 শিক্ষার্থীকে। এছাড়া 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। মানুষের আস্থা অর্জনে গত 15 বছরের বৈরী অভিজ্ঞতা থেকে নতুন রাজনীতির সূচনা করবে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির কাছে জনগণের এমনটাই প্রত্যাশা বলে মনে করেন বিশ্লেষকরা। সেই লক্ষ্যে তৃণমূল থেকে দল গোছানো ও জনপ্রিয়তা ধরে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খানের। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তারা। মইনুল আহসানের বিশেষ রিপোর্ট।
মুক্তিযোদ্ধা জিয়া। স্বাধীনতা উত্তর অস্থির রাজনীতির পথ ধরে ১৯৭৫-এর পট পরিবর্তনের পর বাকশালী একদলীয় শাসনের বদ্ধভূমিতে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। মূলত এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে গোড়াপত্তন হয় বিএনপির। নানা চড়াই উচ্চাই পেরিয়ে জিয়াউর রহমানের গড়া ৪৬ বছরের বিএনপি এখন দেশের জনপ্রিয় দল, মানুষের কাছে আস্থার নাম। গেল ১৫ বছর বিএনপির জন্য ছিল সবচেয়ে বৈরী সময়। শেখ হাসিনা সরকারের আমলে মামলা, গুম, রাষ্ট্রীয় নির্যাতন বিএনপিকে অনেকটাই অস্তিত্ব সংকটে ফেলে দেয়। অনেকে বলছিল বিএনপি বোধহয় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা মানুষকে যখন আপনি একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তার উপর প্রচন্ড অনাচার করবেন, তার প্রতি কিন্তু মানুষের একটা সহমর্মিতা তৈরি হয় এবং বিএনপির প্রতি কিন্তু ওই সহমর্মিতা তৈরি হয়েছে। কিন্তু এখন তার চ্যালেঞ্জটা হচ্ছে পার্টিটাকে গোছানো। বিএনপি গত ১৫ বছরে আন্দোলনে ছিল, লড়াই করেছে, তাদের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কর্মীরা আয়না ঘরে গেছে, তাদের ত্যাগ অপরিসীম। আওয়ামী লীগ সরকারের অপসারণের পরে বিএনপি সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। বিএনপি দলটি আজকে একটি, আমি বলি, জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপিকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়ানোর তাগিদ দিলেন রাজনীতি বিশ্লেষকরা। আদর্শিক চর্চাটা কিন্তু খুব কম থাকে, শক্তি, মাস্তানি এগুলোর চর্চাটা অধিক থাকে এবং এই ধরনের মানুষকেই তাদের নেতৃত্বে নিয়ে আসা হয়। কিন্তু দিনের শেষে যখন সংকটে পড়ে দল, তখন এই নেতৃত্ব কিন্তু কোনো কাজে আসে না। সেটা বিএনপির ক্ষেত্রে যেমন প্রমাণিত ছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তেমনি প্রমাণিত। এই বন্দনার যে রাজনৈতিক ব্যবস্থা থেকে তারা বের হয়ে আসবেন কিনা, শুধুমাত্র তারেক জিয়া কিংবা খালেদা জিয়ার বন্দনা, আওয়ামী লীগের সংকটের জায়গাটাই ছিল কিন্তু এই বন্দনার রাজনৈতিক ব্যবস্থা। সারা দেশে বিএনপির নামে যদি কোনো অঘটন ঘটে, দখলবাজি চলে, তা বিএনপির যে ভাবমূর্তি সেটা কালো ছায়া ফেলবে। তারা এও মনে করেন আগামী জাতীয় নির্বাচন নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের পরামর্শ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে তাও স্পষ্ট করতে হবে দলটিকে। এখন তো আওয়ামী লীগ নেই, যার ফলে তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীর ধরনও কিন্তু পাল্টেছে। এখন অন্য দলগুলো তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এবং যারা একসময় তাদের বন্ধু ছিল, বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য আমরা বুঝতে পারছি, তাতে মনে হচ্ছে যে আমরা বোধহয় আরেকটা নতুন ধরনের মেরুকরণের দিকে যাচ্ছি এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু জামায়াত ইসলামী এখন ওদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিএনপির সামনে যে সম্ভাবনার দ্বার খুলেছে, তো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে তাদেরকে সেটা জনগণের সেই ভালোবাসাটা অর্জন করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আমি তো বলে এটা আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা হয়েছে। এটা পূরণে আমাদের সঠিক পদক্ষেপ বলে নিতে হবে। প্রবীণ সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর তানজিম উদ্দিন খান মনে করেন, এ অঞ্চলের আধিপত্য নিয়ে পরাশক্তিগুলোর লড়াই মোকাবেলার চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। পার্টিকে যদি সংগঠিত করতে হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তৃণমূল থেকে শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় ও জনগণের ভালোবাসা অর্জন করা আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, বিএনপির পতাকা এখন শুধু দলীয় নয়, দেশ ও জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। সব বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় এখন সবচেয়ে বড় কাজ বলেও জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। ফ্যাসিবাদের পতনের পর মুক্ত পরিবেশে হাজারো নেতাকর্মী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসেন শ্রদ্ধা জানাতে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মীরা। পরে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একদলীয় শাসন থেকে বের করে এনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনে বিএনপিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, তা বৃথা যাবে না। স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। আমরা আজকে এই দিনকে স্মরণ করব। আজকে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন সঠিক রাজনীতি আর জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য বলে জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মনে যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নই মূল কাজ বলেও জানান বিএনপি মহাসচিব। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসে দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। এই প্রতিষ্ঠা বার্ষিকীর একটি লক্ষ্য দলটির দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা সরকার জানে না। এ বিষয়ে দিল্লিকে জিজ্ঞাসার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সফর ইস্যুতে মন্ত্রণালয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার এ সফর হবে সংক্ষিপ্ত। ইউএনসিএতে জিএতেসিএ যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমি এটা ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন আর কি। মানে যেটা ওনার ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি, কিন্তু এখন স্পেসিফিক আমি কিছু বলতে চাই না। এ সময় তিনি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে বলেন, দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এটা তাদের বিষয়। আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। দিল্লির সাথে সমঝোতা স্মারকগুলো নিয়ে ঢাকা নতুন করে চিন্তাভাবনা করছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, স্বার্থ রক্ষা করে যা করার দরকার তা করা হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, দেশে সব অপরাধের বিচার হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে গত 19 আগস্ট হাইকোর্টে রিট করা হয়। যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে রিটে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া দেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চাওয়া হয় সর্বনিম্ন 3 বছর।
একই সাথে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলে চাওয়া হয় রিটে। জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন শুনানির জন্য 21 অক্টোবর দিন ঠিক করেছে চেম্বার জজ আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে। চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিলটি খারিজ করে দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়টি বহাল থাকে। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21 অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ড স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে, এই মর্মে আদেশ পাস করছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো জাতীয় পার্টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। রাজধানী বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় জিএম কাদের জানান, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হয়েছে। তবে নির্বাচনের জন্য এই সরকারকে কোনো চাপ দেবে না তার দল। একই সাথে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানিয়েছেন তিনি। তিনি বলেন, দেশ সংস্কারে সরকারকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত জাতীয় পার্টি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানী মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এরপর হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলুকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএনপির নামে চাঁদাবাজি করে কেউ দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের আলাইপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করাতে চাইলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ গণ অভ্যুত্থানে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যারা এই 15 বছর আওয়ামী লীগ করেছে তাদেরকে যদি বিএনপির কোন নেতা যদি তাদেরকে আবারও বিএনপিতে নিয়ে এসে তাদেরকে আবার বিএনপি করানোর চেষ্টা করে, আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা। এবং আমাদের নেতা পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বিএনপির নাম দিয়ে যদি কেউ গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকা চাঁদাবাজি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিএন মাইক্রো ট্রেড নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছে। বিষয়টি সম্প্রতি এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন ইমার্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। এটিএন মাইক্রো ট্রেডের সাথে এটিএন বাংলা ও অঙ্গ প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সবাইকে এটিএন মাইক্রো ট্রেডের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এবারে পার্টেক্স খেলার খবর। সপ্তম উইকেটের রেকর্ড পার্টনারশিপ, লিটনের সেঞ্চুরি আর মিরাজের 78 রান, সব মিলিয়ে 26 রানে 6 উইকেট হারানো বাংলাদেশ থেমেছে 262 রানে। 12 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 9 রান। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল 274 রান। পরাগ আরমানের রিপোর্ট।
Short ball cut away. That is a beautiful shot. রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের গল্পটা প্রতিরোধের, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন আর মিরাজের ১৬৫ রানের জুটি ফলনের শঙ্কা তো মুক্তি দেয়ই, উল্টো পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। প্রথম ইনিংসে লিড নেয়ার সম্ভাবনাও তৈরি করেছিল লাল সবুজের দল। অবশ্য দিনের শুরুটা ছিল খুবই জঘন্য। ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে বাংলাদেশ, সাথে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের আগেই অল আউট হয়ে নতুন রেকর্ড গড়ার হাতছানি। তবে মীর হামজা আর খুররম শেহজাদের আগুনে বোলিংয়ে বুক টান টান করে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ৮৪ বলে ৮-৪ লিটন পেয়ে যান 50-র দেখা, ৮১ বলে 50 তুলে নেন মিরাজ। ধ্বংসস্তূপের দাঁড়িয়ে মিরাজ লিটন দুজনেই সেঞ্চুরির পথে হাঁটছিলেন, কিন্তু দলের ১৯১ রানে খুররম শেহজাদের বলে মিরাজ বিদায় নিলে থামে লিটনের সাথে ১৬৫ রানের মহাকাব্যিক জুটি। ৭৮ রানে বিদায় নেন মিরাজ। তাসকিন আহমেদ ১ রানে থামেন, কিন্তু আবারও বীরত্ব দেখান লিটন দাস। ১৭১ বলে পেয়ে যান তিনি ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। এটি তার ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৮ রানে থামেন লিটন দাস। Since May of 2022. Well played, Liton Das. আর বাংলাদেশের প্রথম ইনিংস পাকিস্তানের চেয়ে ১২ রানে পিছিয়ে থেকে গুটিয়ে যায় ১৬২ রানে। This one is hit out there. Is it hit? পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করা আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শর্ত সাপেক্ষে সোমবার রাত ৮টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস, জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা। শক্তি নয় উদারতা দেখে মানুষের মন জয় করা আহ্বান তারেক রহমানের। নানা আয়োজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল বিএনপি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ। জামাতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি ২১ অক্টোবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।